কাল থেকে ফের রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, লক্ষ্য জাতীয় ঐক্য গড়া। সাক্ষাৎ করলেন ছাত্র প্রতিনিধিরা। আমাদের সম্পর্কটি যদি কোনোভাবে ডিটোরিয়েট হয় তাহলে কিন্তু অখণ্ডতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক হাত পরিমাণ, এক চুল পরিমাণ আমরা ছাড় দিব না। দূতাবাসে হামলার জেরে ভারতীয় হাই কমিশনারকে জরুরি তলব। সম্পর্ক ঠিক রাখতে আন্তরিকতা বাড়ানোর তাগিদ পররাষ্ট্র উপদেষ্টার। হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত। ত্রিপুরায় ৩ পুলিশ বরখাস্ত, আটক ৭। সংযম দেখানোর আহ্বান তারেক রহমানের। দুর্নীতির শীর্ষে পাসপোর্ট অফিস, সেবা নিতে সবচেয়ে বেশি ঘুষ দিতে হয় বিচার প্রার্থীদের। সেবা খাত নিয়ে টিআইবির প্রতিবেদন। পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অবসান চান ৮৯.৫% মানুষ। চলবে না ভুয়া ও গায়েবী মামলাও। কেমন পুলিশ চাই জরিপের তথ্য। লেবাননে ৪ দিনে অন্তত ৬২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের। মুখ থুবড়ে পড়ছে চুক্তি। গাজায় জিম্মিদের মুক্তি দিতে ট্রাম্পের হুঁশিয়ারি। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে জাতীয় ঐক্যের ডাক দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এ নিয়ে ধারাবাহিক বৈঠকের প্রথম পর্যায়ে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠক শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ফ্যাসিবাদের পতন ইস্যুতে ৫ আগস্টে যে জাতীয় ঐক্য হয়েছিল তা এখনও অব্যাহত আছে। ভারতে বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা, দেশটির গণমাধ্যমগুলোতে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের মধ্য দিয়ে দেশে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে বলে মনে করছে সরকার। অন্তর্বর্তী সরকার চাইছে এর বিরুদ্ধে সোচ্চার হয়ে দেশের স্বার্থে জাতীয় ঐক্য তৈরি করতে। এ লক্ষ্যে ছাত্রনেতা, রাজনৈতিক সংগঠন এবং ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই দুইটা মিটিং এর উদ্দেশ্য হচ্ছে যে ন্যাশনাল ইউনিটি, উনি ন্যাশনাল ইউনিটি ডাক দিবেন। আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই। ভারত আমাদের বৃহৎ একটা নেইবার অবশ্যই, বাট আমরা মনে করি এই সুসম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম পর্যায়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বলেন, ভারত এখনো বাংলাদেশকে আওয়ামী লীগের চোখ দিয়ে দেখে। আর ভারত এই যে 16 বছরে যেভাবে বাংলাদেশকে নির্ভর করে, আওয়ামী লীগকে নির্ভর করে এই অন্যায্য যে সম্পর্কগুলো আপনারা তৈরি করেছেন, আপনারা যদি মনে করে থাকেন এই ধরনের অন্যায্য সম্পর্ক আপনারা তৈরি করতে পারবেন, তাহলে আপনারা ভ্রান্তির মধ্যে রয়েছেন। আমাদের সম্পর্কটি যদি কোনোভাবে ডিটোরিয়েট হয় তাহলে কিন্তু অখণ্ডতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক হাত পরিমাণ, এক চুল পরিমাণ আমরা ছাড় দিব না। বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ানো হচ্ছে অভিযোগ করে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তারা। আমাদের যে সম্প্রীতিটি রয়েছে, এই সম্প্রীতিটি কিভাবে বিশ্ব দরবারে আরও বেশি করে প্রচার করা যায় এবং এন্টি প্রপাগান্ডার সেল নিশ্চিত করা যায়, সেই বিষয়গুলি নিয়ে হচ্ছে স্যারের সাথে আমাদের কথা হয়েছে আজকে। ভারতের সঙ্গে হওয়া সকল গোপন চুক্তি প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানান ছাত্র আন্দোলনের নেতারা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কারণ নেই বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর সাথে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, বাংলাদেশ ভারত সম্পর্কে আন্তরিকতা বাড়াতে যা দরকার তা করবে সরকার। এক সময়ের কথিত সোনালী অধ্যায়ের সম্পর্ক পরতে পরতে খোলস ছেড়ে বাস্তবতায় রূপ নিচ্ছে। ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকার যখন বারবারই ইতিবাচক বার্তা দিচ্ছেন, তখন দেশটিতে বেড়েই চলছে অপপ্রচার। এর মধ্যেই আগরতলার বাংলাদেশ দূতাবাসে ঘটল নেক্কারজনক হামলা। এ নিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। দিল্লি দুঃখ প্রকাশ করেছে তাৎক্ষণিকভাবেই। পরে ঢাকায় ভারতের হাইকমিশনকে জরুরি তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার বিকেলে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সাথে ৮ ঘণ্টা বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
পরে সাংবাদিকদের প্রণয় বর্মা বলেন, একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকবে না। You cannot reduce it to one issue or one agenda. We are working across so many issues, and we really want to build a positive, stable, constructive relationship moving forward. There are so many. এর আগে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত বাংলাদেশ সম্পর্কে আন্তরিকতা বাড়াতে যা দরকার তা করা হবে। না ওখানে বলে যাবো না, সেটা হচ্ছে যে ওনাকে জিজ্ঞেস করেন, উনি বলুক যে ওনার আন্তরিকতা সেটা ওনারা বলুন, আর আমাদের মধ্যে আমাদের যেটুকু করতে আমরা করবো, আপনারা দেখতে পাবেন যে আমরা। এরই মধ্যে নিরাপত্তা বিবেচনায় আগরতলা বাংলাদেশ দূতাবাসে ভিসা ও কনসুলার সেবা পরবর্তী নির্দেশনা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর কেউ আঘাত করার চেষ্টা করলে বিএনপি জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শেষে নেতারা বলেন, ভারত বন্ধুত্বের পরিবর্তে শত্রুতাবশত আগ্রাসন চালানোর চেষ্টা করলে জনগণ মেনে নেবে না। সাইফুল ইসলামের রিপোর্ট। ভারতে বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে উত্তাল ঢাকার রাজপথ। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মিছিলে নেতৃত্ব দেন। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও মিছিলে অংশ নেন। নাইটেঙ্গেল মোড় ঘুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শেষ হয় মিছিল। বিএনপি নেতারা বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ, কিন্তু ভারত বিনা কারণে আগ্রাসন চালানোর চেষ্টা করলে বরদাস্ত করবে না জনগণ। দিল্লির সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী এই ডাইরেক্ট আগ্রাসন তারা চালাচ্ছে। আমরা এর প্রতিবাদের জন্য আজকের এই বিক্ষোভ মিছিল। শেখ হাসিনার কোন ষড়যন্ত্র বা মোদিদের কোন ষড়যন্ত্র বাংলাদেশকে অপমানিত করতে পারবে না ইনশাআল্লাহ। এদেশের মানুষ স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, তাদের সম্মান রাখার জন্য প্রয়োজনে বারবার রক্ত দেবে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বলেন, শেখ হাসিনার পতনের বেদনা সইতে না পেরে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে ভারত। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এবং জনগণ টু জনগণের বন্ধুত্ব হোক, এবং তারা যাতে বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতি হতে পারে এমন কোনো আগ্রাসী ভূমিকা অবতীর্ণ না হয়, আমরা এই আবেদন রাখবো। আমরা মনে করি বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যে কোনো মূল্য অক্ষুণ্ণ রাখবে। বাংলাদেশের জনগণের যে দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব, সেটার সাথে সমর্থন জানিয়ে বিএনপি সর্বসময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন। এর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভারতে বাংলাদেশ মিশনে হামলার নিন্দা জানায় বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারতে বাংলাদেশ মিশনের নিরাপত্তার জন্য জাতিসংঘের শান্তিরক্ষী প্রয়োজন। ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সেখানে বাংলাদেশ মিশনের কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এই অবস্থায় বাংলাদেশ সরকারের উচিত হবে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাওয়া। কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। ভারতের জন্য সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আগ্রাসনবাদী শক্তিকে দমাতে আন্তর্জাতিক মোড়লদের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আগরতলায় হাইকমিশনে হামলার বিচার ও বাংলাদেশে ভারতীয়দের ভূমিকা বন্ধ সহ 8 দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। এ সময় ডেইলি স্টার ও প্রথম আলোকে ভারতের মুখপাত্র হিসেবেও দাবি করেন তারা। আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে মঙ্গলবার রাজধানীতে বিভিন্ন কর্মসূচিতে এসব দাবি জানায় কয়েকটি সংগঠন। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ থেকে ভারতে পালিয়ে যায় 16 বছরের স্বৈরশাসক শেখ হাসিনা। এরপর থেকেই ভারতীয় বিভিন্ন মিডিয়ার মিথ্যা প্রচারে সম্প্রতি থমথমে অবস্থা বিরাজ করছে দুই দেশের সম্পর্কে। সম্প্রতি আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে ক্ষোভ জানায় দেশের বিভিন্ন স্তরের মানুষ। ভারতীয় দূতাবাস ঘেরাও সহ কর্মসূচি দেয় কয়েকটি সংগঠনও। বিকেলে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করে নাগরিক কমিটির নেতারা। সমাবেশে ভারতের আগ্রাসনের শিকার দক্ষিণ এশিয়ার সকল দেশকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। আমরা যে টেরিটরির মধ্যে আছি, টেরিটরির ভিতরে অথবা বাইরে, চুক্তির ভিতরে এবং আমাদের টেরিটরিতে 1 ইঞ্চি জায়গার উপরে কোনো স্বপ্নের থাবাকে আমরা সহ্য করব না। দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো
ভারতের আগ্রাসন এবং নিপীড়নের শিকার হচ্ছে। আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা ঐক্যবদ্ধ হন। একই সময় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। এ সময় ভারতের সাথে সব চুক্তি বাতিল, অবৈধ ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানো সহ ৮ দফা দাবি তুলে ধরা হয়। অবিলম্বে ভারতের সকল টিভি চ্যানেলে দেখানো বন্ধ করতে হবে। ইকোনমিক জোনে ভারতকে 1000 একর জমি সরকার নামমাত্র মূল্যে বিগত স্বৈরাচার সরকার লিজ প্রদান করেছিল। ডেইলি স্টার এবং প্রথম আলো বাংলাদেশের বিরুদ্ধে, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যেভাবে ওনারা ভারত আমাদের উপর আক্রমণাত্মক কথা বলতেছে, ডেইলি স্টার এবং প্রথম আলো আমরা চাই তার বিরুদ্ধে কথা বলুক, বাংলাদেশের পক্ষে কথা বলুক। এছাড়াও ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ সিভিল সোসাইটি নামক সংগঠন। কর্মসূচি না হলেও ভারতীয় দূতাবাস ঘিরে দিনভর ছিল বাড়তি নিরাপত্তা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হিন্দু সংঘর্ষ সমিতির হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকায় আগুন দেওয়ার ঘটনায় 3 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে ভারতীয় কর্তৃপক্ষ। হামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে 7 জনকে। যে 3 জনকে বরখাস্ত করা হয়েছে তারা পুলিশের উপপরিদর্শক। এছাড়া আরও একজন ডেপুটি এসপিকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। পশ্চিম ত্রিপুরা পুলিশের এসপি কিরণ কুমার এসব তথ্য নিশ্চিত করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশকে ঘিরে ভারতের উস্কানিমূলক ও রাজনৈতিক বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এই আঞ্চলিক উত্তেজনায় সবাইকে সংযমের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে তিনি এই আহ্বান জানান। তারেক রহমান অভিযোগ করেন, ভারতীয় বিশ্লেষকরা ভুল তথ্যের উপর ভিত্তি করে বাংলাদেশি বিরোধী মনোভাব প্রকাশ করছে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে বিঘ্নিত করছে। 2023 সালে সবচেয়ে বেশি ঘুষ ও দুর্নীতির ঘটনা ঘটেছে পাসপোর্ট অফিস, বিআরটিএ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে। সবথেকে বেশি ঘুষ দিতে হয়েছে বিচারিক সেবা, ভূমি অফিস এবং ব্যাংকিং খাতে। এমনটাই উঠে এসেছে সেবা খাত নিয়ে প্রকাশ করা টিআইবির প্রতিবেদনে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, 70.2% খানা দুর্নীতির শিকার হয়েছেন। যে খাতগুলো দুর্নীতি প্রতিরোধে উদ্যোগ নিতে পারে সেই খাতগুলোর দুর্নীতি মানুষকে হতাশ করেছে। শাস্তি দেওয়া হয় না এবং জবাবদিহিতা নেই বলেই দুর্নীতি বেশি হয় বলে তথ্য উঠে এসেছে টিআইবি সেবা খাতে দুর্নীতির খানা জরিপে। ঘুষ না দিলে মিলে না সেবাও। সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2023 প্রকাশের সময় এমনটাই জানালো টিআইবি। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, 2023 সালে জাতীয় পর্যায়ে মোট ঘুষের পরিমাণ 10,902 কোটি টাকা, যা 23-24 অর্থ বছরের সংশোধিত বাজেটের 1.43% এবং জিডিপির 0.22%। যে খাতগুলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত তার মধ্যে আছে পাসপোর্ট, অবশ্যই ধারাবাহিকভাবে সেটা হয়ে আসছে। একই সাথে বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচারিক সেবা। যে খাতগুলোর উপর আপনারা লক্ষ্য করেন, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচারিক সেবা, তাদের উপর অর্পিত দায়িত্ব কিন্তু হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ করা। মূলত তারাই কিন্তু আবার দুর্নীতিতে বেশি নিমজ্জিত, সেই কারণেও দুর্নীতির ব্যাপকতা, গভীরতা বেশি। প্রতিবেদনে বলা হয় 2009 থেকে 2024 এপ্রিল পর্যন্ত সেবা খাতে জাতীয় পর্যায়ে মোট ঘুষের ন্যূনতম প্রকলিত পরিমাণ 1,46,252 কোটি টাকা। বলেন, দুর্নীতির বোঝা নিম্ন আয়ের মানুষের উপর 4 গুণ বেশি পড়ে। সাধারণ মানুষের মধ্যে 70.9% কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হয়েছে। পৃথিবী জানে দেশের দুর্নীতি দমন কমিশন অকার্যকর, যার প্রমাণ মেলে দুদকে অভিযোগ জমার পরিমাণ দেখে, যা মাত্র 0.2%। তাই দুর্নীতি দমন কমিশন দুদকের দায়িত্বশীল হওয়ার পাশাপাশি জবাবদিহিতার আওতায় আনার পরামর্শও দেয় টিআইবি। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে পানির ভারসাম্য রক্ষায় ভারতের সাথে পানির ন্যায্য হিস্যা আদায় করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সমাবেশে এই মন্তব্য করেন তিনি। ভারত
পানি আমাদের বিভিন্ন নদীর পানিগুলার উপরে ড্যাম তৈরি করে তারা নিয়ে যাচ্ছে বহু দিন দরবার করে। এরা তো আনেই নেই, আগে যারা স্বৈরাচার ছিল এরা তো ইচ্ছা করেই আনে নাই। আমাদেরকে এখন এটার ব্যাপারে আন্তর্জাতিক আদালতে হোক, ইউএনএ হোক, জাতিসংঘ হোক, আমাদেরকে সামনে ইনশাল্লাহ সুযোগ পেলে ফাইট করতে হবে যাতে আমরা আমাদের পানির হিস্সা আনতে পারি। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে মঙ্গলবার সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজিএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান তিনি খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। এছাড়া বিএনপির সাথে পাকিস্তানের যে সম্পর্ক সেটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশা করেন পাকিস্তানের হাই কমিশনার। বিএনপির সাথে বাংলাদেশ পাকিস্তানের যে রিলেশন, সেই রিলেশনকেই তারা আবার নতুন করে আগামী দিনে যাতে ঝালাই করতে পারে, মিনস তারা আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে, সেজন্যই ওনার সাথে কথাও বলেছেন, আলোচনা করেছেন। পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অবসান চান 89.5% এবং ভুয়া আর গায়েবী মামলার অবসান চান 95% মানুষ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ সূত্রে কেমন পুলিশ চাই শীর্ষক জরিপের ফলাফল বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে দমাতে পুলিশের প্রশ্নবিদ্ধ ভূমিকা ও ভাবমূর্তি পুনরুদ্ধারে পুলিশ বাহিনীর সংস্কারে পুলিশ সংস্কার কমিশন গঠন করে সরকার। এই কমিশন সাধারণ মানুষের মতামত জানতে কেমন পুলিশ চাই শিরোনামে জনমত জরিপ পরিচালনা করে। বেশিরভাগ উত্তরদাতা চেয়েছেন রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ। এরপর দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত পুলিশ চেয়েছেন উত্তরদাতারা। পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অবসান চান 89.5% উত্তরদাতা, আর ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি বন্ধ চাওয়া 77.9%। এছাড়া গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকা পুলিশকে শাস্তির আওতায় আনার পক্ষে 74.9% উত্তরদাতা। ভুয়া ও গায়েবী মামলার অবসান চান 95%। এছাড়াও অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স, ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবা, অনলাইনে জিডি, বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সন্তুষ্ট নন মানুষ। অন্যদিকে জরুরি সেবা নিয়ে সন্তুষ্টির কথা জানানোর হার বেশি। সাবেক এই পুলিশ প্রধান বলেন, পুলিশ পরিচালনা করে রাজনৈতিক দল। তারা যদি বেআইনি সিদ্ধান্ত চাপিয়ে না দেয় আর অতি উৎসাহী সদস্য আইন মেনে চলে, তাহলেই জরিপে মানুষের চাওয়া কাঙ্ক্ষিত সেই পুলিশ গড়া সম্ভব। সাধারণ জনগণের মধ্যে একটা ধারণাই আছে যে পুলিশ রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে কাজ করে, সেইটার থেকে বেরিয়ে আসতে হবে। কারণ আইন প্রয়োগে তো নিরপেক্ষ হতে হবে, কারো প্রভাবে কাজ করা যাবে না। তো সে আমার মনে হয় জনগণের মতামত ঠিকই এসছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই জরিপে অংশ নেয় 24,442 জন। সর্বাধিক অংশ নিয়েছে ঢাকা জেলার বাসিন্দা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 10 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন 30 জন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কুলঞ্জয় ইউনিয়নের বারোইল গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আনু মিয়া এবং নানু মিয়ার সাথে একই গ্রামের জসিমউদ্দিন ও সুমনের দীর্ঘদিন বিরোধ চলছিল। আনু চৌধুরীর দায়ের করা একটি মামলার তদন্তে মঙ্গলবার সকালে এলাকায় যায় পুলিশ। এরপর থেকে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে সন্ধ্যায় সংঘর্ষের রূপ নেয়। এতে দুপক্ষের 10 জন গুলিবিদ্ধ সহ আহত হন 30 জন। উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি উসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। দেশের সম্ভাবনাময় ক্ষুদ্র ও মাঝারি শিল্প এসএমই উদ্যোক্তাদের জন্য বড় পরিসরে কাজ শুরু করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম টিকটক। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে গ্রো উইথ টিকটক শীর্ষক এসএমই উদ্যোক্তাদের নিয়ে প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের কর্মশালা আয়োজন করা হয়। অনুষ্ঠানে টিকটক প্ল্যাটফর্মের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে উল্লেখযোগ্য বিকাশ ঘটেছে দেশের এসএমই উদ্যোক্তাদের। এ সময় টিকটক প্ল্যাটফর্ম ব্যবহার করে 3 উদ্যোক্তার সফলতার গল্প শোনেন 70-এর অধিক এসএমই উদ্যোক্তা। একটি পূর্ণাঙ্গ ক্রিয়েটিভ ও মিডিয়াটেক সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান স্কিমি ঢাকায় নতুন অফিস চালুর ঘোষণা দিয়েছে। বাংলাদেশের ক্রমবর্ধমান বাজারের চাহিদা পূরণ এবং স্থানীয় কমিউনিটি তৈরির লক্ষ্যে এই অফিস চালু করা হচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ভাইটাস পোক্সতিস বলেন,
নতুন এই অফিস ভবিষ্যৎ সম্প্রসারণের সুযোগ তৈরি করেছে, যা স্থানীয় পর্যায়ে আরও কর্মী নিয়োগের প্রয়োজনীয়তার দুয়ার উন্মোচন হবে। বর্তমানে স্কিমের ঢাকায় 40 জন কর্মী রয়েছে, যারা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে আইটি পর্যন্ত পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনা করছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি মুখ থুবড়ে পড়তে শুরু করেছে। চুক্তির প্রথম 4 দিনেই ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে অন্তত 62 বার। যুক্তরাষ্ট্র অবশ্য চুক্তিকে সফল বলছে, তবে লেবাননবাসীর অনিশ্চয়তা কাটছেই না। গেল 24 ঘন্টায় আবারও যুদ্ধবিরতির লঙ্ঘন। ইসরায়েলের হামলায় লেবাননে নিহত আরও 11 জন। হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে দিন 4 আগে। তবে এই চুক্তি লঙ্ঘন করে বেনিয়ামিন নেতানিয়াহু বাহিনী হামলা করেছে অন্তত 62 বার। আহত বহু মানুষ, সংখ্যা কাটেনি লেবাননবাসীর। আমি আমার নিজের বাড়িতে ফিরে গিয়েছিলাম, তবে সেখানে হামলা অব্যাহত রয়েছে। আবারও এই নির্জন স্থানে ফিরতে হয়েছে। তাহলে কি আমরা আবারও ব্যর্থ হলাম? যুদ্ধবিরতির শর্ত ছিল ইসরায়েল এবং হিজবুল্লাহর বিভাজনকারী রেখায় লেবাননের সরকারি সেনারা অবস্থান নেবে, সরে যাবে হিজবুল্লাহ যোদ্ধারা, ইসরায়েলও অবস্থান শিথিল করবে। তবে চুক্তিতে না থাকলেও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ঘোষণা দেয় লেবাননে যে কোনো হুমকি তৈরি হলেই হামলা করতে পারবে তারা। এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলারের দাবি, যুদ্ধবিরতিতে সফলতা রয়েছে। আমরা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ পেয়েছি, তবে যদি আগের দিনের কথা বিবেচনা করেন দেখতে পাবেন বর্তমানের অবস্থা কি। শর্তমতো উভয় পক্ষ কাজ শুরু করেছে। আশা করছি সব সংকটের সমাধান হবে। চুক্তি লঙ্ঘনের জন্য পাল্টাপাল্টি দোষারোপ করেছে লেবানন, ইসরায়েল। অনেকে মনে করেন এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে শান্তি আনতে পারে, তবে এর জন্য দরকার পড়বে দুপক্ষকেই চুক্তি মেনে চলার। মাসুদ রানা, নিউজ 24। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদ। এছাড়া আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।